হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার। আমি সুপর্ণাদি। আজকে আমরা চলে এসেছি সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সেকেন্ড লেকচার নিয়ে। তো ফার্স্ট লেকচারে আমরা পড়েছিলাম কিছু বেসিক জিনিসগুলো। আজকে আমরা পড়ব মেন টপিকস গুলো এই চ্যাপ্টারে। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। তো ফার্স্ট অফ অল আমরা কি পড়ব? পুলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। অ্যান্ড সেকেন্ড যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইটস। তো আজকের লেকচারের টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, তো তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। সো আজকের টপিক শুরু করছি, যেটা প্রথমে আমরা যেটা জানবো কিছু বেসিক জিনিসগুলো জেনে নেব, যেমন হচ্ছে ধরো পুংকেশু। তাহলে ফুলের পুংস্তবকের যে গঠনগত একক আমরা জানি যে পুংকেশর। এরপরে এটাও হচ্ছে একটা পুংকেশরের ছবি দেখতে পাচ্ছ। এরপরে দেখো পুংকেশর দুটি অংশ নিয়ে গঠিত হয়েছে। প্রথমে দেখো এই যে সরু দণ্ডাকৃতি যে অংশটা অর্থাৎ দণ্ডাকৃতি অংশ, যার ওপরে কি রয়েছে? পরাগধানী রয়েছে, তাকে আমরা কি বলছি? পুংদণ্ড বলছি। এরপর আমরা জানি যে পুংদণ্ড যেটা রয়েছে সেটার বিভিন্ন দৈর্ঘ্যের পুংদণ্ড হতে পারে, ছোট দৈর্ঘ্যের হতে পারে, সমান দৈর্ঘ্যের হতে পারে, আবার বড় দৈর্ঘ্যেরও হতে পারে। দেখো যেমন বলেছে, আমরা যদি বেগুন গাছের ক্ষেত্রে দেখি সেখানে কি হয় যে সমান দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট সমস্ত পুংকেশর গুলো কি হয়? সমান দণ্ডের হয়। আবার কমলি শাকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পুংদণ্ড গুলো কি বিভিন্ন আকৃতির হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অ্যান্থার বা পরাগধানীতে, যেখানে পুংদণ্ডের শীর্ষে যে থলির মতো যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমি এটাকে আমরা কি বলছি? যে পরাগধানী, যেখানে কি হচ্ছে যে পরাগ রেণু যে অংশটার মধ্যে থাকে তাকে আমরা কি বলবো? পরাগধানী। এরপর পরাগধানীর যদি গঠন বর্ণনা করা হয়, তাহলে পরাগধানীকে যদি কেটে এরকম দেখা হয়, তাহলে দেখা যাবে যে পরাগধানীতে দুটি খণ্ড যুক্ত, তাই আমরা একে বলছি বাইলোব। এবারে খণ্ডগুলো দেখো, দুটি খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এই দুটি খণ্ডকে আমরা কি বলবো? বাইলোব। এরপর খণ্ড দুটি কি একটা যোজক দ্বারা যুক্ত থাকে। সেকেন্ড বলেছে যে পরাগধানীর প্রতি খণ্ডে দুটি করে কি থাকে? লম্বাটে পোলেন সেট বা লম্বাটে পরাগথলি আমরা দেখতে পাবো। একে আমরা পোলেন সেট ছাড়াও আরো কি বলবো? পুং রেণুস্থলী বা মাইক্রোস্পোরেঞ্জিয়ামও আমরা বলে থাকি। তো সেইগুলো আমরা একে একে ডিসকাস করব। এরপরে বলেছে যে দুটি যে পরাগথলি, অর্থাৎ এই দুটি পরাগথলি যুক্ত হয়ে কি গঠন করে? এই দুটি পরাগথলি যুক্ত হয়ে থিকা বা থিকাস গঠন করে থাকে। এরপরে দেখো পরাগধানীর যে প্রতি খণ্ড রয়েছে তাকে আমরা কি বলছি? থিকাস বলছি। সেখানে কি হয় যে পরাগধানীতে যদি দুটো থিকাস থাকে, দেখো এটা হচ্ছে লোব, এটা একটা লোব আর এটা একটা লোব, এই দুটো লোব মোট এখানে কতগুলো? দুটো লোব রয়েছে। এরপরে বলেছে যে এখানে থিকা কটা রয়েছে? থিকাস রয়েছে একটা, দুটো, তিনটে, চারটে থিকাস রয়েছে। এরপরে যদি ডাইথিকাস পরাগধানীতে চারটে পরাগথলি থাকে, তাকে আমরা কি বলছি? টেট্রাস্পোরেঞ্জিয়েট। এরপরে দুটো যদি থিকাস থাকে তাকে আমরা কি বলবো? ডাইথিকাস। ডাইথিকাস কোথায় দেখতে পাবো? জবা ফুলে। এরপর কিছু পরাগধানীতে আমরা যদি দেখি সেখানে একটি মাত্র থিকাস উপস্থিত থাকে, তাকে আমরা কি বলছি? মনোথিকাস। যেমন সর্ষে ফুলের ক্ষেত্রে দেখা যেতে পারে। এরপর মনোথিকাসে কি থাকে? যে পরাগধানী যেখানে থাকে সেখানে কি রয়েছে? দুটো পরাগথলি রয়েছে, তাকে আমরা কি বলবো? বাইস্পোরেঞ্জিয়েট। এরপরে আমরা জানবো যে রেণুধর কলা কি? পরাগথলির যে কেন্দ্রীয় অংশে কি রয়েছে? পরাগথলির যে কেন্দ্রীয় অংশে অর্থাৎ এই অংশে কি রয়েছে? রেণুধর কলা। ঠিক আছে,
এছাড়াও পরাগথলির মধ্যে আমরা কি দেখতে পাবো, একটা খাঁজ দেখতে পাচ্ছি, তাকে আমরা কি বলছি, স্টোমিয়াম, যেখান থেকে কি হয় স্পোর গুলো যখন পরাগথলি যখন বিদীর্ণ হয়ে যায় তখন কি হয় স্পোর গুলো মুক্ত হয়। তাহলে এখানে আমরা পুরো স্ট্রাকচারটা দেখতে পেলাম যে এটা দুটো মিলিয়ে অর্থাৎ দুটো লোব রয়েছে, এবারে এখানে হচ্ছে একটা দুটো তিনটে চারটে থিকাস রয়েছে। এবারে চারটে থিকাস যদি থাকে, চারটে পরাগথলি যদি থাকে তাহলে তাকে আমরা কি বলছি, টেট্রাস্পোরেঞ্জিয়েট। আবার যখন পরাগধানীতে একটি মাত্র থিকা থাকবে তাকে আমরা কি বলবো, মনোথিকা। এবারে মনোথিকা পরাগধানীতে কি থাকে, দুটো পরাগথলি যদি থাকে তাকে আমরা কি বলছি, বাইস্পোরেঞ্জিয়েট। মুখ্য কেন্দ্রীয় অংশকে আমরা কি বলছি, স্পোরেঞ্জিয়াস টিস্যু বা রেণুধর কলা। আর এখানে যে খাঁজটি দেখতে পাচ্ছি তাকে আমরা কি বলবো, স্টোমিয়াম। নেক্সট চলে আসবো যে এরপরে হচ্ছে পরাগধানীর যে বিভিন্ন ধরনের সজ্জাক্রম আছে, মানে যেগুলো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে কি রয়েছে দেখো বহিস্তক রয়েছে, তারপরে কি রয়েছে এন্ডোথেসিয়াম রয়েছে, তারপরে মধ্যবর্তী একটা স্তর রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্যাপেটাম রয়েছে। তাহলে এই স্তরগুলো পরপর পরাগধানীর মধ্যে কি থাকে, বিন্যস্ত থাকে। তাহলে এক এক এটি কি বহিস্তককে আমরা কি বলছি, এপিডার্মিস। তো এই এপিডার্মিস কি থাকে, এটা কি এক সাইডে একটা স্তর নিয়ে গঠিত, যাকে আমরা কি বলছি, বহিস্তর। তো এর কাজ কি, তাহলে এপিডার্মিসের কাজ কি, যে সুরক্ষা প্রদান করা, রেণু কোষের সুরক্ষা প্রদান করে এবং রেণু মাতৃকোষ আর রেণুগুলিকে কি করে, সুরক্ষা প্রদান করে থাকে। এরপরে নেক্সট আমরা চলে আসব এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম কি, যে আমরা দেখতে পাচ্ছি বহিস্তকের যে পরের যে অংশ অর্থাৎ স্থূল অংশটাকে আমরা কি বলছি, এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম কি বহিস্তকের, এরা কি করে, যে এরা হচ্ছে কোষস্তর নিয়ে এক সারি কোষস্তর নিয়ে গঠিত হয়ে থাকে এবং এদের পরাগধানী যখন পুরো পরিণত অবস্থা লাভ করে তখন কি হচ্ছে, যে কিছু কোষীয় উপাদানগুলো বিনষ্ট হয়ে যায় এবং তন্তুময় হয়ে যায়। তাহলে এন্ডোথেসিয়াম যখন এখানে কি হচ্ছে, যখন যে পরাগধানী যে রয়েছে, এবারে পরাগধানী যখন পরিণত হচ্ছে তখন এগুলো কি হয়, যে কোষীয় উপাদানগুলো বিনষ্ট হয়ে বা হারিয়ে যেতে থাকে। পরাগধানী দুটি কি হচ্ছে, যে মাইক্রোস্পোরেঞ্জিয়াম যেটা রয়েছে সেখানে কি হয়, যে পাতলা প্রাচীর যুক্ত, এখানে যদি দেখতে পাও যে এগুলো দেখতে কি হচ্ছে, তখন এগুলো অনেকটা সেল ওয়াল গুলো কি হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে এবং তাকে আমরা কি বলছি, এন্ডোথেসিয়ামের যেই অংশটাকে আমরা যেটা একটু আগে জেনেছিলাম, যে মাঝখানের যে অংশটাকে আমরা কি বলছি, স্টোমিয়াম। যেগুলো স্টোমিয়াম এর কাজ কি, যে পুং রেণুস্থলীর বিদারণে সহায়তা করে, যেটা আমরা একটু আগেই পড়েছিলাম, যে এখানে কি হচ্ছে, স্টোমিয়াম রয়েছে, যেখানে যে খাঁজটি যে রয়েছে সেই খাঁজটিকে আমরা বলছি স্টোমিয়াম, যেটা কি করে, যে রেণুগুলো বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। সেরকমই এটা কে করে না, এন্ডোথেসিয়ামের কাজ করে, যাকে আমরা কি বলছি, ওই মুখ্য যে পাতলা অর্থাৎ খাঁজযুক্ত যে প্রাচীরটাকে আমরা কি বলছি, এন্ডোথেসিয়াম। এই এন্ডোথেসিয়াম এইখানে দেখো এটা হচ্ছে এন্ডোথেসিয়াম। এই এন্ডোথেসিয়ামের কাজ কি, যে পুং রেণুস্থলী বিদারণে সহায়তা করে। নেক্সট আমরা পড়বো যে মধ্যবর্তী স্তর। ঠিক এরপরে যখন অর্থাৎ মিডিল লেয়ার, এই স্তরে কি থাকে, তিন সারি কোষ বিন্যস্ত থাকে। এগুলো এই স্তরগুলো কি হয়, পরপর ভাবে বিন্যস্ত থাকে এবং কেন্দ্রস্থ অন্তিম স্তরটি কি করে, যে শেষের যে স্তরটি রয়েছে তাকে হচ্ছে সুরক্ষা প্রদান করা এই স্তরে হচ্ছে প্রধান কাজ। এরপরে নেক্সট চলে আসি টেপেটাম স্তর। এই স্তরটা হচ্ছে কি সর্বনিম্ন স্তর, এটা দেখতে পাচ্ছ যে টেপেটাম স্তর এখানে। তাহলে এই স্তরটি, তো এই স্তরটি কি হচ্ছে, পুষ্টি স্তর রূপে কাজ করে, যেখানে পুষ্টি পদার্থগুলো সঞ্চিত থাকে। অর্থাৎ আমাদের যে রেণু মাতৃকোষ এবং রেণুকে খাদ্যের যোগান কে দেয় না, টেপেটাম। ট্যাপেটাম হচ্ছে দেখো একটি মাত্র এখানে কোষস্তর বিশিষ্ট, অর্থাৎ একটি মাত্র কোষ দিয়ে গঠিত হয়েছে।
এই কোষগুলো কি হচ্ছে যে আকৃতিতে দেখতে একটু বড় এবং সাইটোপ্লাজম এবং এর মধ্যে কি রয়েছে এক বা একাধিক নিউক্লিয়াস রয়েছে। টেপেটামকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্রন্থিময় বা ক্ষরণকারী কোষ, আর একটা হচ্ছে অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল সেল। তো প্রথমে দেখো গ্রন্থিময় বা ক্ষরণকারী কোষ। তো এখানে কি হয়, যেহেতু ক্ষরণকারী কোষ বলেছে তাহলে কি হচ্ছে অনেকগুলো এই কোষ থেকে বিভিন্ন বস্তু ক্ষরণ হয়ে পরাগরেণুর পরিণতিকাল বিনিষ্ট হয়ে যায়। সেকেন্ডলি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষ। তো এই সেলের মধ্যে কি হয় যে এই কোষের কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল যেটা রয়েছে সেটা কি হচ্ছে বিদীর্ণ হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার ফলে কি হয় যে টেপেটাম অংশের যে প্রোটোপ্লাজম বহু নিউক্লিয়াস যুক্ত হয় এবং পুংরেণুগুলি মাতৃকোষে পুষ্টির যোগান দেয়। তাহলে এই কোষে কি হয় যে যখনই কোষ প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায় তখন কি হচ্ছে যে ট্যাপেটাম যে অংশটা রয়েছে তো সেই অংশে কি হয় প্রোটোপ্লাজম গুলো বহু নিউক্লিয়াস যুক্ত হয়ে যায় এবং এগুলো কি হয় পুংরেণু মাতৃকোষে কি করে যে পুষ্টিদ্রব্য অর্থাৎ নিউট্রিয়েন্টস গুলোর যোগান দিতে থাকে। তাহলে এখানে প্রথমে আমরা গ্রন্থিময় কোষে কি জেনেছিলাম যে শুধুমাত্র কি হচ্ছে বস্তুর ক্ষরণ হচ্ছে এবং পরিণতিকালে এরা কি হয় পরাগরেণু পরাগরেণুর পরিণতিকালে এগুলো কি হচ্ছে বিনিষ্ট হয়ে যাচ্ছে। এরপরে সেকেন্ডলি যেটা অ্যামিবয়েড সেলে কি হচ্ছে যে কোষপ্রাচীর বিদীর্ণ হওয়ার পর টেপেটাম অংশে কি হচ্ছে অনেক অসংখ্য যে নিউক্লিয়াস রয়েছে সেগুলো যুক্ত হয় এবং এগুলো কি হয় যে পুংরেণু মাতৃকোষে কি হচ্ছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসের যোগান দেয়। নেক্সটলি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পরাগধানীর প্রাচীরের যে প্যারাটাইল কোষস্তর থেকে উৎপন্ন কোষ দ্বারা গঠিত তাকে আমরা কি বলছি পি ট্যাপেটাম। এবং এই যে পরাগধানীর যোজক অর্থাৎ কানেক্টেড থেকে উৎপন্ন যে কোষ দ্বারা যেটা গঠিত হয়েছে তাকে আমরা কি বলবো, সেই যে ট্যাপেটামকে আমরা কি বলবো সি ট্যাপেটাম। যেটাকে প্যারাইটাল কোষস্তর থেকে উৎপন্ন হয়েছে তাকে আমরা বলবো পি ট্যাপেটাম, আর যেটা পরাগধানীর যোজক থেকে উৎপন্ন হচ্ছে তাকে আমরা কি বলবো সি ট্যাপেটাম। এই ট্যাপেটামের কিছু গুরুত্ব রয়েছে যেটা মেনলি পরীক্ষাতেও আসতে পারে তোমাদের। যেখানে কি হচ্ছে দেখো প্রথমে বলেছে যে রেণু মাতৃকোষ বা রেণুকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস পদার্থগুলো সরবরাহ করে থাকে। রেণুধর কলাকে যে কোনো আঘাতের হাত থেকে কি করে রক্ষা করে। রেণু চতুষ্টয়ের কি হয় যে ক্যালোজের যে প্রাচীর রয়েছে সেটাকে কি করে বিনষ্ট করলে পরাগ রেণুগুলো কি হয় পরস্পরের থেকে মুক্ত হয়ে যায়। তাহলে স্পোরগুলো যখন ক্যালোজ যে প্রাচীর আছে সে তাকে কি হচ্ছে যখন বিদীর্ণ করা হচ্ছে বা ওগুলো কি হয় বিনিষ্ট হয়ে একসময় কি হয় রেণুগুলো হয় স্পোরগুলো আলাদা হতে থাকে। এই কাজ করার জন্য ট্যাপেটাম কি হয় ক্যালোজের নামক এক ধরনের উৎসেচক ক্ষরণ করে। এছাড়াও কি হচ্ছে যে পরাগরেণু বৃদ্ধির সময় প্রত্যেকটি পর্যায়ে এখানে কি হয় যে যেমন আমরা দেখলাম যে রেণু মাতৃকোষে পুংরেণু মাতৃকোষে বা বিভিন্ন ধরনের রেণুতে কি হয় পুষ্টি দ্রব্যগুলো সরবরাহ করে। তাছাড়াও যে এক্সাইন যে গঠনকারী যে স্পোরেপোলেনিন বা অন্যান্য কিছু যে অন্যান্য বস্তু কিছু সরবরাহ করা হচ্ছে ট্যাপেটামের প্রধান কাজ। তো এই ছিল পুংকেশর এবং তার গঠন, আশা করি তোমরা বুঝতে পারলে। তো এরপর আমরা পড়বো পরাগরেণু উৎপাদন বা মাইটোস্পোরোজেনেসিস। দেখো এই প্রক্রিয়াতে কি হচ্ছে পরাগধানীতে পরাগরেণু মাতৃকোষ থেকে অর্থাৎ 2n থেকে কি হয় পরাগরেণু সৃষ্টির যে পর্যায়ক্রম তাকে আমরা কি বলছি মাইটোস্পোরোজেনেসিস বা পরাগরেণু উৎপাদন।
প্রথমে কি হচ্ছে দেখো, আমাদের যে রেণু মাতৃকোষ রয়েছে, সেই রেণু মাতৃকোষ অর্থাৎ পুং রেণু মাতৃকোষটি বিভাজিত হয়ে প্রথমে কি করে যে টেট্রাস্পোরেঞ্জিয়েট সেল গঠন করে, অর্থাৎ 4টি খণ্ডে বিভাজিত হতে থাকে। এটা মূলত মিওসিস প্রক্রিয়ায় হতে থাকে। তো এখানে কি হয় যে আবরণ থেকে রেণু মুক্ত হওয়ার পরে কি হচ্ছে, তো রেণুগুলো যে কিছু কোষ দেখা যায় সেগুলো কি হয় যে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম রয়েছে, তো সেগুলো কি হয় সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত হতে থাকে এবং এগুলোকে দেখতে অন্যান্য কোষের থেকে ডিফারেন্ট হয়। তো এগুলোকে আকৃতিগতভাবে এগুলো ডিফারেন্ট হয়, তাই আমরা একে বলবো আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়ামও কোষ আমরা বলতে পারি। তো এই কোষ স্তরগুলো বিভাজিত হতে বিভিন্ন কোষ স্তর এখানে সৃষ্টি করতে থাকে এবং কোষ স্তরগুলো কিছু প্রাথমিক কোষ স্তর সৃষ্টি করে। তো প্রাথমিক যে কোষ স্তর রয়েছে সেগুলো কি হয় যে রেণু মাতৃকোষ হিসাবে পরিণতি লাভ করে এবং বিভাজিত হয়ে কি হয় বিভিন্ন পরিণত পরাগ রেণুতে পরিণত হতে থাকে। যেরকম বলেছে যে পরাগধানী তো বিভাজিত হয়ে বহিস্তক এবং আর্কিস্পোরিয়াম গঠন করে, যেখানে আর্কিস্পোরিয়ামকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বহিস্থ প্রাথমিক প্রান্তীয় কোষ আর একটা হলো অন্তঃস্থ রেণুধর কোষ। এখানে দেখো বহিস্থ প্রাথমিক প্রান্তীয় কোষ রয়েছে, তাকে আমরা একটি ভাগে ভাগ করছি, যেটা হচ্ছে গৌণ প্রান্তীয় কোষও আমরা বলতে পারি, আর অন্তঃস্থ প্রাথমিক রেণুধর কোষকে গৌণ রেণুধর কোষ বলতে পারি। গৌণ প্রাথমিক কোষকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ 3টি লেয়ার এখানে আমরা দেখতে পাবো। ফার্স্টলি হচ্ছে এন্ডোথেসিয়াম দেখতে পাবো, সেকেন্ড ট্যাপোটাম দেখতে পাবো, ট্যাপেটাম দেখতে পাবো, আর মধ্যবর্তী স্তর অর্থাৎ মিডল লেয়ার আমরা দেখতে পাবো। আর রেণু মাতৃকোষে আমরা মিওসিস বিভাজনে দেখতে পাবো রেণু চতুষ্টয় বা সেকেন্ড আমরা পড়বো যে রেণু মাতৃকোষ কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো রেণু মাতৃকোষ প্রথমে কি হয় যে পুংকেশর রয়েছে, পুংকেশরের যে অপরিণত পরাগধানী সেটা কি আয়তকার সমসত্ব ভাজক কলা দিয়ে তৈরি। তাহলে পুংকেশরের আমরা যে পরাগধানী দেখতে পাচ্ছি সেটা কি ভাজক কলা দিয়ে তৈরি হচ্ছে, সমসত্ব ভাজক কলা দিয়ে। ধীরে ধীরে ওই পরাগধানী টেট্রাস্পোরেঞ্জিয়েট এর ক্ষেত্রে 4টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। প্রতিটি খণ্ডের অধস্তক কে আমরা কি বলছি বহিস্তকের নিচের যে কিছু কোষ সমষ্টি থাকে সেগুলো কি হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা গঠিত হয়, যেগুলোকে আমরা আগেই বললাম যে কি হয় কোষগুলো দেখতে কি হচ্ছে একে অপরের থেকে আলাদা, অর্থাৎ আকৃতিগতভাবে আলাদা হয়, তাই আমরা এই কোষকে বলতে পারি আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াম ও বলা যেতে পারে। আর্কিস্পোরিয়াল কোষগুলি কি হয় যে বিভাজিত হয়ে বাইরের দিকে কিছু প্রান্তীয় কোষ বা কোষস্তর বা প্রাইমারি প্যারেটিয়াল সেল বা সেল লেয়ার গঠন করতে থাকে। তাহলে এরা কি করে যে ভেতরের দিকে দেখো কিছু কোষ আবার সৃষ্টি করছে, যাকে আমরা বলছি প্রাথমিক রেণুধর কোষ সৃষ্টি করে বা প্রাইমারি স্পোরাঞ্জিয়াস সেল বা সেল লেয়ারও গঠন করতে থাকে। এরপরে এগুলো কি হচ্ছে এই কোষস্তরগুলো প্রথমে সমান্তরালে, পরে কি হয় আড়াআড়ি ভাবে 3 থেকে 5টি স্তর বিশিষ্ট পরাগধানী বা প্রাচীর গঠন করে থাকে। তো এগুলো কি হচ্ছে রেণু মাতৃকোষ, এই কোষস্তরগুলো কি হয় রেণু মাতৃকোষ বা মাইক্রোস্পোর কি হচ্ছে সে মাদার সেল হিসাবে কাজ করে এবং পুনরায় কোষ বিভাজিত হয়, যেটা রেণু মাতৃকোষ হিসাবে কাজ করে। তাহলে ছোট্ট করে যদি রিক্যাপ করা যায়, তো প্রথমে কি হয় যে এই পরাগধানী অপরিণত পরাগধানী কি হয় যে ভাজক কলা দিয়ে সমসস্ত ভাজক কলা দিয়ে গঠিত হচ্ছে। কি হচ্ছে ওই যে অপরিণত পরাগধানী ধীরে ধীরে টেট্রাস্পোরেঞ্জিয়েট কোষ অর্থাৎ 4টি খণ্ডে বিভক্ত হচ্ছে
প্রতিটি খণ্ডকে আমরা কি বলছি, যে প্রতিটি যে খণ্ড কোষগুলো সুস্পষ্ট এবং ওগুলো কি হয় যে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম দ্বারা গঠিত হচ্ছে, এবং অন্যান্য যে কোষগুলো কি হয় তাদের থেকে দেখতে আকৃতিগতভাবে পৃথক হতে পারে। ওই যে আকৃতিগতভাবে যে কোষগুলি আলাদা তাকে আমরা কি বলছি, আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিস্পোরিয়াম কোষ। তো ওই কোষগুলো কি হচ্ছে আবার বিভাজিত হয়ে প্রান্তীয় কোষস্তর তৈরি করে। ভেতরের দিকে থাকে প্রাথমিক কোষস্তর বা প্রাইমারি স্পোরাঞ্জিয়াস সেল, এবং ওগুলো কি হয় যে কোষস্তরগুলো প্রথমে কি হচ্ছে সমান্তরালে, সেকেন্ড কি হচ্ছে আড়াআড়ি ভাবে 3 থেকে 5টি কোষস্তর গঠন করছে, যাকে আমরা কি বলছি সরাসরি রেণুমাত্রিক কোষ হিসাবে কাজ করে, যেগুলো পরবর্তীকালে কি হচ্ছে নতুন কোষ গঠন করছে। তো এই ছিল রেণু মাতৃকোষ সৃষ্টির ধাপ। এবারে আমরা জানি যে রেণু মাতৃকোষের সেকেন্ড ধাপ হচ্ছে রেণু মাতৃকোষের যে বিভাজন, অর্থাৎ এই ডিভিশনে কি হচ্ছে যে আমাদের যে রেণুস্থলী অর্থাৎ মাইক্রোস্পোরেঞ্জিয়াসে কি হয় যে ডিপ্লয়েড টু এন রেণু মাতৃকোষ অর্থাৎ স্পোর মাদার সেল কি হচ্ছে মিওসিস বিভাজনে বিভাজিত হয়ে পরাগরেণু উৎপাদন করে। তাহলে এই বিভাজনে কি হয় যে ডিপ্লয়েড যে 2n সেলটা রয়েছে সেটা কি হচ্ছে মিওসিসে বিভাজিত হয়ে পরাগরেণু উৎপাদন করছে। বিভিন্ন ধরনের আমরা জানি যে ট্যাপেটাম যেটা রয়েছে তার কাজ কি, যে বিভিন্ন ধরনের এসেনশিয়াল যে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলোকে প্রোভাইড করছে, সেটা কে করছে না ট্যাপেটাম করছে। এরপর এই পরাগরেণুর যে সৃষ্টির যে প্রক্রিয়া এটা কি দুটো ভাবে সংগঠিত হতে পারে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের মাধ্যমে বা নিউক্লিয় বিভাজনের মাধ্যমে সংগঠিত হয়, আর একটা হলো সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমীয় বিভাজনের মধ্যে হতে পারে। তো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন কি, তো দেখো ক্যারিওকাইনেসিসে কি হয় আমাদের যে মাদার সেল অর্থাৎ পরাগরেণুর যে মাদার সেল রয়েছে সেই মাদার সেল কি হচ্ছে যে নিউক্লিয়াসে মিওসিসের দ্বারা ওখানে কি হয় যে দুটো দেখো হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ 2n কোষ অর্থাৎ মাদার সেল বিভাজিত হয়ে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস nn সৃষ্টি করে। এই হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ ওই নিউক্লিয়াস কি দ্বিতীয় মিওসিস তথা মাইটোসিসে কি হচ্ছে ওই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো দুটো 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করে, তাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। যদি ছোট্ট রিক্যাপ করা যায় তাহলে কি হচ্ছে একটা রেণু মাতৃকোষ থেকে দুটো কোষ বিভাজিত হচ্ছে মিওসিস প্রক্রিয়ায়, যেখান থেকে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হচ্ছে। ওই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো মাইটোসিসে সমবিভাজনে কি হচ্ছে 4টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি করছে, একে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। সেকেন্ড আমরা পড়বো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কি হচ্ছে দেখো ক্যারিওকাইনেসিসের পর সাইটোপ্লাজমীয় বিভাজন ঘটে, ঠিক আছে। সেই সাইটোপ্লাজমীয় বিভাজন অর্থাৎ সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটছে যার ফলে কি হচ্ছে 4টে নিউক্লিয়াস 4টে অপত্য নিউক্লিয়াস অর্থাৎ অপত্য কোষে অর্থাৎ নিউক্লিয়াস 4টি কি হচ্ছে এই যে 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস কি হচ্ছে রেণুতে অর্থাৎ স্পোরে রূপান্তরিত হচ্ছে। স্পোরে রূপান্তরিত হওয়ার ফলে 4টি নিউক্লিয়াস আবরণীর মধ্যে কি হচ্ছে একত্রিত হয়, তাকে আমরা কি বলছি রেণু চতুষ্ট বা স্পোর টেট্রা। তো যখন ওগুলোকে ওই 4টে নিউক্লিয়াস যখন একত্রিত ভাবে থাকে তাকে আমরা কি বলছি স্পোর টেট্রাড গঠন করে। ওই স্পোর টেট্রাড গুলি কি হয় যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে অর্থাৎ পৃথক আবরণ সৃষ্টি করে। ওই পৃথক আবৃত নিউক্লিয়াস গুলো পরে কি হচ্ছে হ্যাপ্লয়েড রেণু গঠন করছে। তাহলে কি হয় প্রথমে দেখে নাও যে ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হচ্ছে অর্থাৎ 2n কি হচ্ছে প্রথমে কি হচ্ছে মিওসিস বিভাজনের ফলে nn এ বিভক্ত হচ্ছে অর্থাৎ দুটি নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেখান থেকে মাইটোসিসে কি হচ্ছে 4টে নিউক্লিয়াস গঠিত হচ্ছে। তো এগুলো কি হচ্ছে পরবর্তীকালে স্পোরে রূপান্তরিত হচ্ছে, তাকে আমরা আবার বলছি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যখন একসঙ্গে থাকছে তাকে আমরা বলছি স্পোর টেট্রা। ওগুলো আবার বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণু বা হ্যাপ্লয়েড স্পোর গঠিত হচ্ছে। তো এই ছিল পরাগরেণু উৎপাদন বা মাইক্রোস্পোরোজেনেসিসের ধাপ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে নেক্সট আমরা দেখে নেব
যে এর একটা ছক রয়েছে, ঠিক আছে। কি হচ্ছে দেখো, যে এরকমই বলেছে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা কি হচ্ছে মিওসিসে বিভাজিত হয়ে টেট্রাড গঠন করছে, যেখানে কি হচ্ছে মাইক্রোস্পোর রিলিজ হচ্ছে। সেখানে কি হচ্ছে দেখো পোলেন মাইটোসিস কি হয় যে এটা তে কি হয় যে জেনারেটিভ সেল আমরা দেখতে পাবো এবং ভেজিটেটিভ সেলও দেখতে পাবো। তো ভেজিটেটিভ নিউক্লিয়াসও রয়েছে, এখানে কি হচ্ছে মাইটোসিস বিভাজনের ফলে এগুলো বিভাজিত হয়ে এখানে ম্যাচুয়ার পলেন তৈরি করছে, যেখানে জার্মিনেশন প্রক্রিয়ায় কি হচ্ছে এখানে বিভাজিত হয়ে পোলেন টিউব, স্পার্ম সেল এবং ভেজিটেটিভ নিউক্লিয়াস তৈরি করছে। তো এটা হচ্ছে স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরেনজেনেসিস, যেটা আমরা একটু আগে পড়লাম যে 4টে লোব গঠন করে, কি আমরা টেপেটাম বলছি। তো এখানে কি হচ্ছে মাইক্রোস্পোরেঞ্জিয়ার এই যে সেলটা, এটা হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস বলা হচ্ছে। তো এই ছিল মাইক্রোস্পোরোজেনেসিস বা পরাগরেণু উৎপাদনের ধাপ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো পরাগরেণুর গঠনে কি হচ্ছে, এখানে কি হয় যে উদ্ভিদের পুলিঙ্গধর দশার যে প্রথম কোষ তাকে আমরা কি বলছি পরাগরেণু, ঠিক আছে। এই যে পরাগরেণুকে আমরা দেখতে পাবো যে এটা ডিম্বাকৃতি হতে পারে, গোলাকার হতে পারে, আবার ত্রিভুজাকারও হতে পারে, ঠিক আছে। এরপর এগুলো তৈরি কিভাবে হয়েছে, অর্থাৎ এদের পরাগরেণুর যে সেল ওয়াল রয়েছে সেটা আমরা জানি যে পেকটিন ও সেলুলোজ দ্বারা গঠিত হয়েছে। তো এই কোষ প্রাচীরকে আমরা কি বলবো প্রাইমেক্সাইন। এদের যে সেল এর সেল ওয়ালকে আমরা কি বলবো প্রাইমেক্সাইন। সেকেন্ড আমরা কি পড়বো যে পরাগরেণুর প্রাচীর বা স্পোরোডাম দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে এক্সাইন অর্থাৎ রেণু বহিস্তক, আর একটা হলো ইনটাইন অর্থাৎ রেণু অন্তস্তক। তাহলে এই যে বাইরের অংশটাকে আমরা কি বলছি এক্সাইন, আর রেণু বহিস্তক এই অংশটাকে আমরা কি বলছি ইনটাইন। তো রেণু বহিস্তকটা কি দেখো দেখতে কি রকম, সূচালো অর্থাৎ অমসৃণ হতে পারে, আবার মসৃণও হতে পারে, দৃঢ় প্রকৃতি। এরপর বলেছে যে দেখো এটি কি স্পোরোপোলেনিন নামে কিছু ফ্যাট রয়েছে এদের মধ্যে, আবার কিছু প্রোটিন রয়েছে। তো প্রোটিন এবং ফ্যাটের যে এই যে লেয়ারটা এটা কি হাইড্রোফোবিক অর্থাৎ জল বিদ্বেষী প্রকৃতির হচ্ছে। তাহলে স্পোরোপোলেনিন থাকার জন্য এটা কি হচ্ছে ফ্যাট সঞ্চয় হয়ে এটা হাইড্রোফোবিক প্রকৃতির হয়ে গেছে, যে যার মধ্যে কি রয়েছে না ফ্যাট এবং প্রোটিনের উপাদান রয়েছে, ঠিক আছে। এরপর রেণু বহিস্তকটি কি হয় যে অর্থাৎ রেণু বহিস্তক অর্থাৎ এক্সাইনের যে স্তরটি রয়েছে ওটা কি হচ্ছে বিভাজিত হয়ে বাইরের যে অংশটা সেটাকে আমরা কি বলছি সেক্সাইন বা এক্টেক্সাইন। ওখানে কি হচ্ছে ভেতরের অংশটাকে নেক্সাইন বা এন্ডোনেক্সাইনও আমরা এন্ডোএক্সাইনও বলে থাকি। সেক্সাইনের 3টি স্তর রয়েছে, একটা হচ্ছে কলুমেলি, ট্যাকটাম আর স্কালচার। এই 3টা এলিমেন্ট দ্বারা এই কোষটা গঠিত হয়েছে। নেক্সাইনটি কি মসৃণ প্রকৃতির হয় এবং বিভিন্ন ধরনের কি রয়েছে এখানে অলঙ্করণের জন্য এটা কি অমসৃণ হতে পারে। রেণু স্তরটি কি হচ্ছে সূক্ষ্ম পাতলা কিছু পেকটিন সেলুলোজ দ্বারা নির্মিত, যেখানে বলে দিয়েছে কি এটি অতি ক্ষুদ্র হতে পারে। আবার এখানে বলা হয়েছে যে দেখো বহিস্তকটা যেটা রয়েছে সেটা কি বিভিন্ন ধরনের স্পোর বা বিভিন্ন রন্ধ্র রয়েছে অর্থাৎ ছিদ্র রয়েছে, যেমন হচ্ছে রেণুরন্ধ্র কি জার্ম স্পোর হিসাবে এখানে কি এদেরকে কি বলে যে ছিদ্রগুলো রয়েছে তাকে আমরা কি বলবো জার্ম পোর। এখানে কি হয় রেণুর যে অঙ্কুরোদ্গম যখন হচ্ছে অঙ্কুরোদ্গল কালে কি হয় যে সেই স্পোরের মাধ্যমে কি করে যে রেণুর যে অন্তঃস্তকটি থেকে পোলেন টিউব হিসাবে, যেটা আমরা পরবর্তীতে যখন আমরা দ্বিনিষেক অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশন পড়বো তখন আমরা ওই পোলেন টিউব ব্যাপারটা জানবো যে কিভাবে ওখান থেকে ওই রেণু পদ থেকে যে
পুং রেণুগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে ফিমেল গ্যামেটের কাছে যাচ্ছে, তো সেগুলো আমরা ডিসকাস করব। এরপরে দেখো কোনো পরাগ রেণুতে একটি রেণুরন্ধ্র থাকলে তাকে আমরা কি বলবো, মনোকল্পেট। অনেকগুলি রেণুরন্ধ্র থাকলে তাকে আমরা বলবো পলিকল্পেট। তো এখানে কি হচ্ছে দেখো ডায়াগ্রামে, এটা হচ্ছে ভ্যাকুয়াল, এটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস থাকে পোলেন গ্রেনের মধ্যে। এটা একে কি বলে, জার্ম স্পোর বলে। জেনারেটিভ সেল রয়েছে টিউব নিউক্লিয়াস, যাকে আমরা কি বলবো, নালিকা নিউক্লিয়াস। এখানে জার্ম স্পোর, একে আমরা কি বলছি, রেণুরন্ধ্র। তাছাড়াও বহিস্তক এবং অন্তস্তক তো থাকে, এন্টাইন এবং এক্সাইন, যেটা আমরা পড়লাম। তো এগুলো দিয়ে পরাগ রেণু গঠিত হয়েছে। নেক্সট আমরা পড়ব কিভাবে পুলিঙ্গধর উদ্ভিদ অর্থাৎ মাইক্রোগ্যামেটোজেনেসিস এর সম্পর্কে পড়ব, যে কিভাবে পুলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয়েছে। তো দেখো পুলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি, উদ্ভিদের পুলিঙ্গধর দশার প্রথম কোষ হচ্ছে হ্যাপ্লয়েড পরাগরেণু। সেই হ্যাপ্লয়েড পরাগরেণুটা কি হয়, যে পরাগরেণুর মধ্যে অঙ্কুরোদ্গমের ফলে কি হচ্ছে, পুলিঙ্গধর উদ্ভিদের গঠনের প্রক্রিয়াকে আমরা কি বলছি, মাইক্রোগ্যামেটোজেনেসিস। তো কি হলো, যে পুলিঙ্গধর যে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পুলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি এবং উদ্ভিদের যে পুলিঙ্গ দশার প্রথম কোষ হলো কি, হ্যাপ্লয়েড পরাগরেণু। সেই পরাগরেণু কি হচ্ছে, অঙ্কুরোদ্গমের মাধ্যমে পুলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি, মাইক্রোগ্যামেটোজেনেসিস। তাহলে পুলিঙ্গধর দশার প্রথম কোষ হচ্ছে হ্যাপ্লয়েড পরাগরেণু, সেই পরাগরেণু অঙ্কুরোদ্গমের মাধ্যমে কি সৃষ্টি হচ্ছে, পুলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলবো, মাইক্রোগ্যামেটোজেনেসিস। সেই মাইক্রোগ্যামেটোজেনেসিসে দেখো যে হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক যে নিউক্লিয়াসটি রয়েছে, সেটা কি হয়, যে বিভাজিত হয়ে দুটো পৃথক কোষ অংশগ্রহণ করে। এদেরকে আমরা একটিকে বলবো দেহকোষ বা টিউব সেল বা টিউব সেল বা নালিকা কোষ, এবং ক্ষুদ্রটি হলো জেনারেটিভ সেল বা জনন কোষ, ক্ষুদ্রাকার জনন কোষ। তাহলে দেখো এটা কি, জার্ম স্পোর অর্থাৎ রেণুরন্ধ্র, এবং এর মধ্যে এটা কি রয়েছে, নিউক্লিয়াস। তো ফার্স্ট কি হচ্ছে, মাইটোসিস বিভাজনে কি হচ্ছে, টিউব সেল, যেটাকে আমরা কি বললাম, নালিকা কোষ, আর একটা যে ছোট্ট দেখো ক্ষুদ্রাকার একটা জেনারেটিভ সেল দেখতে পাচ্ছ, একে আমরা কি বলবো, ক্ষুদ্রাকার জনন কোষ। তারপরে কি বলেছে দেখো, পরাগযোগের পরে কি হচ্ছে, পরাগ রেণুর অন্তঃস্থকটি কি হয়, গর্ভমুণ্ড থেকে নিঃসৃত যে জলীয় সিগমাটিক ফ্লুইড রয়েছে, সেই সিগমাটিক ফ্লুইডকে শোষণ করে জার্মিনাল ফ্লোরা অর্থাৎ রেণুরন্ধ্রের দিয়ে মধ্যে কি করে, পরাগনালী আকারে নির্গত করে। তাহলে কি হচ্ছে, যে পরাগযোগের পর পরাগ রেণুর যে অন্তঃস্থক রয়েছে, সেই অন্তঃস্থকটা কি করে, গর্ভমুণ্ড থেকে একটা জলীয় নিঃসৃত যে একটা তরল রয়েছে, যাকে আমরা বলছি সিগময়েটিক ফ্লুইড, সেটা শোষণ করে জার্মিনাল ফারো বা কি করে, রেণুরন্ধ্র দিয়ে মধ্যে কি করে, পরাগনালী আকারে নির্গত করে। ওটা কি, ওটা দেখো গর্ভদণ্ড যে রয়েছে, সেই গর্ভদণ্ডের ভেতরে ক্রমশ অগ্রসর হতে থাকে। যেমন ধরো এটা হচ্ছে জার্ম সেল, তো এটা কি হয়, বিভাজিত হয়ে টিউব সেল এবং জেনারেটিভ সেলে রূপান্তরিত হচ্ছে। এখানে সেকেন্ড মাইটোসিস প্রক্রিয়ায় দেখো মেল গ্যামেটোসিস হচ্ছে। তো সেখান থেকে কি হচ্ছে, পরে পরে যখন রেণুরন্ধ্রের দিকে এগোতে থাকে, তো কি হয়, যে রেণুরন্ধ্রর মধ্য দিয়ে পরাগনালী থেকে নির্গত হতে থাকে, এবং সেখানে কি করে, পোলেন টিউব অর্থাৎ মেল গ্যামেটস তৈরি করে, একটা টিউব নিউক্লিয়াস অর্থাৎ নালিকা নিউক্লিয়াস তৈরি করে, এবং পুং গ্যামেট সৃষ্টি করতে থাকে। তাহলে এখানে কি হয়, যে
আমরা জেনেছি যে পুলিঙ্গধর উদ্ভিদের কি হচ্ছে এই দশার মাধ্যমে হ্যাপ্লয়েড পরাগরেণু বা পরাগরেণু অঙ্কুরোদ্গম হয়ে কি পুলিঙ্গধর উদ্ভিদের যে গঠন তাকে আমরা বলছি মাইক্রোগ্যামেটোজেনেসিস। এরপরে কি বলছি, তাহলে ওই যে কোষটা দেখো জার্ম সেলটা কি হচ্ছে দুটি পৃথক কোষে বিভাজিত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা একটাকে কি বলছি নালিকা কোষ, আর একটা হলো ক্ষুদ্রকার জনন কোষ জেনারেটিভ সেল। সেকেন্ড মিওসিসে কি হচ্ছে মেল গ্যামেট, দুটো মেল গ্যামেট তৈরি হচ্ছে। সেই মেল গ্যামেটটা কি হয় পোলেন টিউবের মাধ্যমে যখন যাওয়ার ফলে কি হচ্ছে এটা দেখো দুটো পৃথক হয়ে কি হয়ে একটা তৈরি হচ্ছে মেল গ্যামেট, আর একটা যেটা থাকলো এটাকে কি বলছি আমরা টিউব নিউক্লিয়াস। যেমন এখানে বলে দিয়েছে দেখো এই সময় পুংরেণুটি কি করে যে দেখো নালিকা কোষ অর্থাৎ টিউব সেলের মধ্য দিয়ে যখন জননকারী পরাগনালীর মধ্যে প্রবেশ করে তখন কি হচ্ছে পরবর্তীকালে ওই যে টিউব সেলটা রয়েছে সেটা কি হয় দেখো টিউব সেলটা কি হচ্ছে দেখতে পাবে যে ওই যে টিউব সেলটা পরে পরে বিনষ্ট হয়ে যাচ্ছে, তো বিনষ্ট হয়ে প্রাপ্ত হতে শুরু করে। এরপরে কি হয় যে জনন কোষটি মাইটোসিস বিভাজনের ফলে কি হচ্ছে একটা পুং গ্যামেট তৈরি করছে। দেখতে পাবে যে এটা কি তৈরি করে যে পুং গ্যামেট তৈরি করছে, এবং অপর যে পুং গ্যামেট দেখো একটা কি তৈরি করে জনন কোষ বা পুং গ্যামেট তৈরি করে। এদের মধ্যে যে বৃহদাকার পুং গ্যামেটটি ছিল সেটা কি তৈরি করছে সেটা কি তৈরি করছে অপর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে এন তৈরি করে। আবার আর একটা যে পুং গ্যামেট ছিল সেটা কি হয় নির্মিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে 2n তৈরি করছে, যেটা ষষ্ঠ নিউক্লিয়াস নামে পরিচিত, যেগুলো আমরা পরে জানবো। তো এখানে বলে দিয়েছে পুং গ্যামেট এবং নির্মিত নিউক্লিয়াসের সাথে কি হয় যুক্ত হয়ে 2n তৈরি করে। এরপরে কি হচ্ছে যে পরাগনালীর অগ্রভাগে কি হয় নালিকা নিউক্লিয়াস এবং তার উপরে দুটো পুং গ্যামেট সমন্বিত ওই যে সমগ্র যে গঠনটাকে আমরা কি বলছি পুং গ্যামেটোফাইট বা পুলিঙ্গদ দশা। তো এই যে স্ট্রাকচার গুলো যদি মনে রাখো যে জার্ম সেল থেকে কি হচ্ছে নিউক্লিয়াসে বিভাজিত হয়ে টিউব সেল জেনারেটিভ সেল তৈরি হচ্ছে, সেকেন্ডে এটা কি হচ্ছে জেনারেটিভ সেলটা টিউব সেলটা ক্ষয়প্রাপ্ত হয়ে কি হচ্ছে মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। মেল গ্যামেটোফাইট থেকে কি হয় পোলেন টিউব তৈরি হচ্ছে একটা যেটা টিউব নিউক্লিয়াস থেকে যাচ্ছে এবং মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। তো এই ছিল পুলিঙ্গধর দশা অর্থাৎ পুলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টির ধাপ। এরপরে নেক্সট টপিক আমরা পড়বো স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট। দেখো পুং জননাঙ্গ ছাড়া উদ্ভিদের আর একটি যে প্রধান জননাঙ্গ থাকে তাকে আমরা বলছি স্ত্রী স্তবক। তো স্ত্রী স্তবক গর্ভকেশর চক্র নামেও পরিচিত। পরাগযোগের পর কি হচ্ছে গর্ভকেশর বা গর্ভপত্রের ডিম্ব কি হয় নিষিক্ত হয়। দেখো গর্ভকেশর অর্থাৎ কার্পেল যে রয়েছে সেখানে কি হচ্ছে ফুলের স্ত্রী স্তবকের গঠনগত একককে আমরা কি বলি গর্ভকেশর। প্রতিটি গর্ভকেশর বা গর্ভপত্র তিনটি অংশ রয়েছে, একটা দেখো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং ডিম্বাশয় বা গর্ভাশয়। তার দেখো গর্ভমুণ্ড কাকে বলে গর্ভপত্রের একেবারে ওপরে দেখো মাথায় যে চ্যাপ্টা চাকতির মতো গোলাকার যে অংশ রয়েছে, তো একে আমরা কি হয় যে যার উপরে মূলত পরাগ রেণুগুলো পতিত হতে থাকে তাকে আমরা কি বলছি গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড দেখতে কি রকম হয় না এগুলো কি হচ্ছে আঠালো বা একটু রোমশ যুক্ত হয় যাতে পরাগ রেণুগুলো সহজে এখানে আটকে যেতে পারে, বা এর ফলে কি হচ্ছে পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডের সাথে আটকে থাকে। এরপরে আমরা কি জানবো গর্ভদণ্ড। দেখো গর্ভদণ্ড কি যে গর্ভকেশরের যে দণ্ডাকৃতি যে অংশটাকে আমরা কি বলছি গর্ভদণ্ড। সেই
দণ্ডে কি থাকে, গর্ভাশয় থেকে উৎপন্ন হয়। তো যার ওপরে কি রয়েছে গর্ভমুণ্ড, নিচে কি রয়েছে ডিম্বাশয় বা গর্ভাশয়, তাকে আমরা কি বলছি গর্ভদণ্ড। এই গর্ভদণ্ড কি আমরা তো জানলাম যে নিচে কি ডিম্বাশয়ের সঙ্গে সংযুক্ত থাকে। নেক্সট আমরা পড়বো ওভারি বা ডিম্বাশয়। ডিম্বাশয় যেটা আমরা দেখলাম কি পুষ্পাক্ষ সংলগ্ন, অর্থাৎ গর্ভকেশরের নিচের দেখো যে স্ফীত অংশটি রয়েছে, সেই স্ফীত অংশটিকে আমরা কি বলবো গর্ভাশয়। এখানে কি হয় যে ডিম্বাশয়কে বলা থাকে কারণ এতে কি হয় ডিম্বক বা ওভিউল ধারণ করে। এর অন্তর্বর্তী প্রকোষ্ঠ ক্যালকিউল আমরা বলে থাকি। এখানে কি হচ্ছে ডিম্বাশয়ের ভেতরের প্রাচীরে সৃষ্ট যে প্যারেনকাইমা যে কোষ রয়েছে, অর্থাৎ প্যারেনকাইমা কলা দ্বারা গঠিত হচ্ছে। অর্থাৎ ডিম্বকে দেখো বহনকারী কিছু অংশ, ডিম্বক বহনকারী অংশকে আমরা কি বলছি প্লাসেন্টা বা অমরা। এই সজ্জারীতি বিভিন্ন প্রকার হয়। তাহলে ডিম্বাশয়ের প্রকোষ্ঠে কি হচ্ছে ডিম্বকের যে সজ্জারীতিকে আমরা কি বলবো অমরা বিন্যাস। এরপরে দেখো বিভিন্ন যে ভাগ রয়েছে, অর্থাৎ যেমন কি যে ডিম্বাশয়ের যে বিভিন্ন ভাগ রয়েছে তাকে আমরা কি বলছি ডিম্বক, এবং তার যে প্রকারভেদ রয়েছে। তো ডিম্বক কি, ডিম্বক দেখো ডিম্বাশয়ের প্রকোষ্ঠে আমরা কি হচ্ছে এক বা একাধিক ডিম্বক অবস্থান করে। তো এখানে কি হয় যে গর্ভকেশরের যে ত্বক রয়েছে সেখান থেকে একটা বীজ গঠিত হয় যা স্ত্রী রেণুকে ধারণ করে থাকে, তাকে আমরা কি বলছি ডিম্বক। এরপরে ডিম্বকের যে বিভিন্ন গঠন রয়েছে, ডিম্বকে আমরা দেখবো গঠনগুলো, যে ডিম্বক বৃন্ত কি, যে পরিণত ডিম্বকে একটা কি ছোট বৃন্ত থাকে, সেটা কি থাকে অমরার সঙ্গে সংযুক্ত থাকে, তাকে আমরা বলছি ডিম্বক বৃন্ত। ডিম্বক মূল কি না, ডিম্বক মূল হচ্ছে ডিম্বকের যে অংশে কি ডিম্বক ত্বক থেকে উৎপন্ন হয় তাকে ডিম্বক মূল বলে। ডিম্বক নাভি হচ্ছে ডিম্বক বৃন্তের সাথে ডিম্বক মূলের যে সংযোগকে আমরা কি বলছি ডিম্বক নাভি। এরপরে দেখো এরপরে হলো ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক কি না, ডিম্বকের যে আবরণী রয়েছে তাকে আমরা কি বলবো ডিম্বক ত্বক। তো ডিম্বক ত্বকের সংখ্যা কি হতে পারে, ডিম্বক ত্বক এক বা একাধিক থাকতে পারে। বাইরের ত্বককে আমরা বহিঃস্থক, ভেতরের ত্বককে আমরা কি বলবো অন্তঃস্থক। এরপরে দেখো নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক কলা, যাকে কি বলা হচ্ছে যে ডিম্বক ত্বকের যে নিচে অবস্থিত ডিম্বকের ভ্রূণস্থলীকে যে ঘিরে রাখে তাকে আমরা কি বলছি ভ্রূণ পোষক কলা। আবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিম্বগ্রন্থ। ডিম্বগ্রন্থ কি, যে ডিম্বক ত্বক যে ভ্রূণ পোষকের সম্পূর্ণভাবে আবৃত করে রাখে না, অনাবৃত ক্ষুদ্র যে অগ্রভাগ অর্থাৎ ডিম্বগ্রন্থ থাকে, যেটা একদম ওপরের দিকে দেখবে অনাবৃত একটা অংশ রয়েছে, তাকে আমরা কি বলছি ডিম্বগ্রন্থ। এরপরে আমরা পড়বো পুরো ভ্রূণস্থলীর গঠন, অর্থাৎ এমব্রিও স্যাক কি, যেটা আমরা একটু আগে পড়েছিলাম যে এখানে দেখো ভ্রূণস্থলীর গঠন কি, ভ্রূণ পোষক কলার যে ভেতরের দিকে একটা যে বড় স্থলী থাকে, অর্থাৎ আমরা জানি যে ভ্রূণ পোষক কলা কি ডিম্বক ত্বকের যে নিচে যে অবস্থিত, মানে যে কলা কি করে ডিম্বকের ভ্রূণস্থলীকে ঘিরে রেখেছে তাকে আমরা কি বলছি ভ্রূণ পোষক কলা। তাহলে ভ্রূণ পোষক কলার ভেতরের দিকে কি রয়েছে একটা বড় থলির মতো যে অংশ রয়েছে তাকে আমরা কি বলছি ডিম্বক ত্বক, ভ্রূণস্থলী বা ভ্রূণাধার, যাকে বলছি এমব্রিও স্যাক। তো এটা কি ডিম্বকের একটা প্রধান অংশ, যেখানে দেখো ভ্রূণস্থলীতে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, অর্থাৎ
8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশেষভাবে বিন্যস্ত রয়েছে। এগুলো দেখো একটা একটা হলো এই যে বিভিন্ন কালির যে এখানে যে বোঝানো হয়েছে এগুলো কি না একটা একটা নিউক্লিয়াস, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এরপরে বিশেষভাবে বিন্যস্ত থাকে মানে দেখো 3টি নিউক্লিয়াস আমরা একটু আগে পড়লাম যে ডিম্বক রন্ধ্র মানে ডিম্বক ত্বকে যে ভ্রূণপোষক কলা কি সম্পূর্ণ আবৃত নয়, একটু রন্ধ্র অর্থাৎ পোর আমরা অর্থাৎ ফাঁকা জায়গা দেখতে পাই। তাহলে ওপরের দিকে কি রয়েছে 3টে ডিম্বক রন্ধ্রের দিকে অর্থাৎ 3টে যে সেল রয়েছে সেটা কি ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত। এই 3টি ডিম্বাণুর 3টির মধ্যে একটি রয়েছে এক্স সেল। দেখো এই যে হলুদ রঙের যেটা দেখানো হয়েছে এটাকে বলছি এক্স সেল, এবং 2টি সেল রয়েছে যাকে আমরা বলবো সাহায্যকারী কোষ। এরপরে দেখো মাঝখানে দেখো একটা কি রয়েছে না ভ্রূণস্থলীর মাঝে যে নিউক্লিয়াসকে মেরু নিউক্লিয়াস অর্থাৎ পোলার নিউক্লিয়াইড অর্থাৎ ভ্রূণস্থলীর মাঝখানে যে দুটো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ একে আমরা কি বলবো পোলার নিউক্লিয়য়েড। এরপরে দেখো 2টি নিউক্লিয়াস জুড়ে কি হয় যে ডিপ্লয়েড নিউক্লিয়াস বা 2n যে ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস যাকে আমরা বলবো ডিফিনাইট নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। এবং ডিম্বক রন্ধ্রের নিচের দিকে দেখো 3টি কোষ রয়েছে, একে আমরা কি বলবো অ্যান্টিপোডাল কোষ। তাহলে আর একবার যদি ছোট্ট করে রিক্যাপ করা যায় তাহলে কি ভ্রূণস্থলী অর্থাৎ এমব্রিও স্যাকের মধ্যে দেখো এখানে কি রয়েছে যে ভ্রূণস্থলীতে 8টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশেষভাবে বিন্যস্ত রয়েছে, যেটা কি রন্ধ্রের দিকে রয়েছে 3টি নিউক্লিয়াস যার মধ্যে একটি রয়েছে এক্স সেল আর 2টি রয়েছে সহকারী কোষ, যেখানে মেরুতে কি রয়েছে অর্থাৎ পোলার নিউক্লিয়াস রয়েছে, এবং একদম নিচের অংশে কি রয়েছে নিচের অংশে রয়েছে অ্যান্টিপোডাল বা প্রতিবাদ কোষ সমষ্টি অর্থাৎ ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে রয়েছে প্রতিবাদ কোষ সমষ্টি। এরপরে দেখো এটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের পুরো গঠন। তো আমরা একে একে জানি যে কি কি রয়েছে। দেখো ডিম্বককে যে ভাগ করা হয়েছে তো ডিম্বক বৃন্ত, এখানে ডিম্বক বৃন্ত রয়েছে, ডিম্বক ত্বক রয়েছে যার 2টি ভাগ করা হয়েছে। দেখো একেবারে বাইরের যে ত্বকটা দেখতে পাচ্ছ একে বলছি বহিঃস্থক, ভেতরের ত্বককে আমরা বলছি অন্তঃস্থক। এখানে নিচে যেটা রয়েছে একে আমরা কি বলছি ডিম্বক নাভি, যেটা ডিম্বক বৃন্তের সঙ্গে কি করে ডিম্বক মূলকে সংযুক্ত করে, কি করে বৃন্তের সঙ্গে কি করে ডিম্বক মূলকে সংযুক্ত করে কে রাখে না ডিম্বক নাভি। এরপরে দেখো ডিম্বক মূল কি ডিম্বকে যে অংশে ডিম্বক ত্বক থাকে তাকে আমরা কি বলবো ডিম্বক মূল। এরপরে ডিম্বক ত্বক তো আমরা দেখলাম যে বহিঃস্থক আর অন্তঃস্থক। এরপরে কি ভ্রূণপোষক কলা, কি দেখো ডিম্বকের নিচে যে কলা রয়েছে যেটা কি দেখো এই যে কলাটা কি ডিম্বকের ভ্রূণস্থলীকে অর্থাৎ দেখো এই কলাটা কি করে রেখেছে ডিম্বকের ভ্রূণস্থলীকে ঘিরে রেখেছে তাকে আমরা কি বলছি ভ্রূণপোষক কলা। এরপরে দেখো ওপরের দিকে যেটা রয়েছে অর্থাৎ ভ্রূণপোষক কলাকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখছে না তাকে আমরা কি বলছি ডিম্বক রন্ধ্র। এরপরে দেখো এই মাঝখানে দেখো এই ডিম্বকে যে ভাগ করেছে যেটা হচ্ছে সাহায্যকারী কোষ সমষ্টি, এটা কি নির্ণীত নিউক্লিয়াস যেটা 2n, নিচে যে কোষগুলো আছে তাকে আমরা বলছি প্রতিবাদ কোষ সমষ্টি, এবং এইটা কি এনটা হচ্ছে ডিম্বাণু। তো এই ছিল পুরো নিউক্লিয়াস একটা পরিণত ডিম্বকের গঠন। তার মধ্যে কি কি রয়েছে দেখলে যে ডিম্বক মূল থেকে শুরু করে ভ্রূণপোষক কলা, ডিম্বক রন্ধ্র, সহকারী কোষ সমষ্টি, ডিম্বাণু, নির্ণীত নিউক্লিয়াস, ডিম্বক নাভি। তো এই নিয়ে গঠিত হয়েছে একটা পরিণত ডিম্বক। দেখো স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা মেগা গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে কি হচ্ছে যে স্ত্রী রেণু বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ হচ্ছে কি স্ত্রী রেণু। তো এখানে কি হচ্ছে হ্যাপ্লয়েড কিছু সেল রয়েছে যেগুলো কি হয় স্ত্রী রেণু নিউক্লিয়াসটি কি হচ্ছে মাইটোসিসে কোষ বিভাজনের ফলে একাধিক নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলীতে পরিণত হচ্ছে, তাকে আমরা কি বলছি মেগা গ্যামেটোজেনেসিস। দেখো এখানে কি হচ্ছে যে
স্ত্রী রেণু কি হলো, তাহলে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের সৃষ্টির প্রথম কোষ। তো এখানে কি হচ্ছে যে নিউক্লিয়াসটি মাইটোসিস কোষ বিভাজনের ফলে একাধিক ভ্রূণস্থলিতে পরিণত হবে, তাকে আমরা কি বলবো, মেগা গ্যামেটোজেনেসিস বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি। তো এর প্রথম পর্যায়ে দেখো কি হয় যে রেণু চতুষ্টয় এর কি হচ্ছে, সক্রিয় যে স্ত্রী রেণুটি, অর্থাৎ এই তিনটে স্ত্রী রেণুটি বিন্যাসপ্রাপ্ত হয়ে একটা হচ্ছে বিন্যাসপ্রাপ্ত বিশিষ্ট একটা স্ত্রী রেণু তৈরি হচ্ছে, অর্থাৎ সক্রিয় স্ত্রী রেণুটি কি হয়, আকারে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং বাকি যে তিনটি রেণু দেখতে পাচ্ছ, এই তিনটি রেণু কি হচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড দেখো, এই রেণুটা আকৃতিতে বড় হওয়ার জন্য মাইটোসিস বিভাজনে কি হচ্ছে, মাইটোসিস বিভাজনে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। এখানে দেখো দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে এবং অপত্য নিউক্লিয়াস দুটো আমরা কোথায় দেখতে পাচ্ছি না, এখানে একটা মেরুতে আর এখানে একটা মেরুতে। তাহলে অপত্য নিউক্লিয়াস দুটি বিপরীত মেরুতে অবস্থান করে, যাকে আমরা কি বলছি, ডায়োড বলছি। তাহলে এই যে দুটো মেরুতে যে দুটো নিউক্লিয়াস অবস্থিত, তাকে আমরা কি বলবো, ডায়োড বলবো। তারপরে দেখো মেরু প্রান্তে নিউক্লিয়াস যে রয়েছে, এই যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস কি হচ্ছে, বিভাজিত হয়, দুটি পুনরায় বিভাজিত হয়ে কি করে না, চারটি নিউক্লিয়াস তৈরি করে। চারটি নিউক্লিয়াস তৈরি করছে, তাকে আমরা কি বলবো, একত্রে আমরা একে বলবো টেট্রাস। তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াসটি মাইটোসিসে বিভাজিত হয়ে দুটি মেরুতে কি করলো, যে দুটি নিউক্লিয়াস সৃষ্টি করলো বিপরীত মেরুতে, তাকে আমরা বলছি ডায়োড। এরপর মেরু প্রান্তে নিউক্লিয়াস দুটি আবার বিভাজিত হয়ে চারটি নিউক্লিয়াস তৈরি করলো, যাকে আমরা একত্রে কি বলবো, টেট্রাড। আবার ওই চারটি নিউক্লিয়াস কি করে না, বিভাজিত হয়ে নিউক্লিয়াস বিশিষ্ট দশা আমরা বলবো, চারটি নিউক্লিয়াস বিশিষ্ট দশা বলে ওই দশাকে, এবং ভ্রূণস্থলী কি হয়, ক্রমশ আকারে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তারপর দেখো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে কি বলেছে, যে চারটি নিউক্লিয়াস কি করছে, দেখো মাইটোসিসে বিভাজিত হতে হতে কি হয়, যে চারটি নিউক্লিয়াস গঠন করে। চারটি নিউক্লিয়াস কি করে, ডিম্বক মূলের দিকে এবং চারটি থাকে ডিম্বক রন্ধ্রের দিকে। সরি, এটা রন্ধ্র হবে। তাহলে চারটি নিউক্লিয়াস কি করে, যে এখানে কি হচ্ছে, চারটি নিউক্লিয়াস থাকে ডিম্বক মূলের দিকে আর চারটি নিউক্লিয়াস কোথায় থাকে, ডিম্বক রন্ধ্রের দিকে। তো তাকে আমরা কি বলবো, ডিম্বক মূলীয় চতুষ্টয় বলতে পারি, আবার একে বলতে পারবো ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয়। তো এই যেগুলো রন্ধ্রের দিকে রয়েছে তাকে আমরা বলবো ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয়, আর যেগুলো মূলের দিকে রয়েছে তাকে আমরা কি বলছি, ডিম্বক মূলীয় চতুষ্টয়। দেখো এখানে লেখা রয়েছে, তো একে কি বলছি, মাইক্রো, যেগুলো রন্ধ্রের দিকে রয়েছে তাকে আবার বলা হচ্ছে মাইক্রোপাইলার টেট্রাড। তো এখানে কি হচ্ছে, যে প্রতিটি চতুষ্টয় কি করে, একটি করে নিউক্লিয়াস ভ্রূণস্থলীর কেন্দ্রে উপনীত হয়, তাকে আমরা কি বলছি, মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস। যেমন দেখো এখানে কি হচ্ছে, যে একটি করে নিউক্লিয়াস কি হচ্ছে, কেন্দ্রে ভ্রূণস্থলীর কেন্দ্রে দেখতে পাচ্ছি, তাকে আমরা কি বলছি, মেরু নিউক্লিয়াস। এরপরে দেখো নির্ণীত নিউক্লিয়াস কি না, এরপরে হচ্ছে দেখো দুটি পোলার নিউক্লিয়াস যুক্ত হয়ে, দেখো মেরুতে যে নিউক্লিয়াস গুলো রয়েছে সেগুলো যুক্ত হয়ে কি তৈরি করছে, একটি নির্ণীত নিউক্লিয়াস তৈরি করছে। নির্ণীত নিউক্লিয়াস ডিফিনেটিভ নিউক্লিয়াস, বা একে আমরা বলছি সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। একে কি বলবো, গৌণ নিউক্লিয়াস। তারপরে দেখো যে কি হয়, যে ডিম্বক রন্ধ্রের দিকে থাকা নিউক্লিয়াস কি করে, যে তিনটি নিউক্লিয়াস কি করে, গর্ভযন্ত্র বা এক অ্যাপারেটস গঠন করে, এবং এদের মধ্যে যে বড় যে নিউক্লিয়াসটি থাকে সেটা কি করে, ওভাম বা ডিম্বাণু
বা এগ বা ওস্পোর তাকে আমরা কি বলছি গঠন করতে থাকে এবং এর দুপাশে নিউক্লিয়াসটি সহকারী কোষ হিসাবে অবস্থান করে। এরপরে দেখো ডিম্বক রন্ধ্রের দিকে তুমি দেখতে পাবে যে ডিম্বক রন্ধ্রের দিকে এখানে কি রয়েছে সহকারী কোষ হিসাবে এখানে কি রয়েছে ডিম্বক যে ডিম্বক মূলের দিকে যে কি রয়েছে তিনটি নিউক্লিয়াসের সেলুলোজ বিশিষ্ট কোষ প্রাচীর পরিবর্ত হয়ে কি করে তিনটি কোষ গঠন করে তাকে আমরা প্রতিবাদ কোষ সমষ্টি বলবো। এবং এই যে উদ্ভিদের এটা ছিল কি স্ত্রীলিঙ্গদের উদ্ভিদের উৎপত্তি যেখানে সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে কি এটা কি প্রকৃতি না হচ্ছে এগুলো হচ্ছে পলিগোনাম প্রকৃতির হয়। তো যদি ছোট্ট করে একবার রিক্যাপ করা যায় যে কি হচ্ছে দেখো স্ত্রী রেণুটা কি হয় যে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের সৃষ্টির প্রথম ধাপ যেখানে কি হচ্ছে হ্যাপ্লয়েড এন অর্থাৎ স্ত্রী রেণু কি হয় মাইটোসিসে বিভাজিত হয়ে নিউক্লিয়াস যুক্ত ভ্রূণস্থলিতে পরিণত হচ্ছে তাকে আমরা কি বলছি মেগা গ্যামেটোজেনেসিস। এরপরে কি হয় রেণু চতুষ্টয় এতে কি হচ্ছে যে আকার আয়তনে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং যে একটি রেণু বাদে তিনটি যে স্ত্রী রেণু সেটা বিনিষ্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখো এখানে কি হয় দুটো মেরুতে অবস্থান করে ডায়োড সৃষ্টি করছে তারপরে যখন চারটে নিউক্লিয়াস গঠন করে একত্রে আমরা একে কি বলছি টেট্রাড। এরপরে কি হয় এই দশাকে কি হয় চারটে নিউক্লিয়াস বিশিষ্ট দশা বলে। এই দশায় কি হচ্ছে ভ্রূণস্থলী আকারে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং চারটি ডিম্বক মূলের দিকে থাকতে এবং চারটি কি রন্ধ্রের দিকে থাকে এবং ডিম্বক মূলীয় বলছি যেগুলো কি হচ্ছে নিউক্লিয়াসের দিকে থাকছে এবং এখানে কি হচ্ছে যেগুলো রন্ধ্রের দিকে থাকছে তাকে আমরা বলছি মাইক্রোপাইলার টেট্রাড এবং আর মাঝখানে যেটা অবস্থান করে তাকে আমরা কি বলছি পোলার নিউক্লিয়াস। এরপরে যেখানে কি হয় যে পোলার নিউক্লিয়াস গুলো কি যুক্ত হয়ে নির্মিত নিউক্লিয়াস বা ডিফিনেটিভ নিউক্লিয়াস বা সেকেন্ডারি সেল হিসাবে গঠন করে। এখানে দেখো দুটি সহকারী সেল থাকে এবং তিনটি থাকে প্রতিবাদ কোষ সমষ্টি দেখতে পাবে এবং এটা দুবার লেখা হয়ে গেছে। তো এটা কি হচ্ছে যে তিনটি নিউক্লিয়াস কি হচ্ছে গর্ভযন্ত্র হিসাবে আমরা দেখতে পাবো তিনটি নিউক্লিয়াস অবস্থান করে এবং তার পাশে কি থাকে দুটো সহকারী কোষ থাকে একই রকম ভাবে ওই যে নিচের দিকে যেগুলো থাকে তিনটি কোষ সমষ্টি তাকে আমরা বলছি প্রতিবাদ কোষ সমষ্টি এবং এগুলো কি হতে থাকে পলিগোনাম প্রকৃতির হতে থাকে। তো এই ছিল স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং কমেন্ট করবে যেখানে না বুঝতে পারবে।